আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পৃথিবীর গঠনের মালভূমিটা সম্বন্ধে আলোচনা করব। দেখো, মালভূমিটা কি? সমুদ্র পৃষ্ঠ হতে উঁচু বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলা হচ্ছে। মালভূমি হচ্ছে সমুদ্র পৃষ্ঠ হতে উঁচু বিস্তীর্ণ সমভূমি বা সমতল ভূমিকে মালভূমি বলা হয়। দেখো তো, যে মালভূমি কিভাবে বুঝবা, বৈশিষ্ট্যটা, মালভূমির বৈশিষ্ট্যটা কিভাবে বুঝবা যে এটা মালভূমি? মালভূমি হচ্ছে উপরিভাগ সমতল থাকে, আর উপরিভাগ উঁচু ভূমি থেকে খাড়াভাবে নিচের দিকে চলে যায়, আর বিস্তীর্ণ সমতল ভূমি থাকে। তাহলে মালভূমি যখন তুমি দেখবা বা চিনবা, চেনার উপায় হচ্ছে মালভূমি হচ্ছে বিস্তীর্ণ সমতল ভূমি, উঁচু থেকে খাড়াভাবে নিচের দিকে চলে গেছে। তারপরে হচ্ছে মালভূমিটা ভূপৃষ্ঠের, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, উপরের অংশটা উঁচু বিস্তীর্ণ সমতল ভূমি এবং উপর থেকে খাড়াভাবে নিচে নেমে গেছে, উপরিভাগ প্রায় সমতল। এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে মালভূমি। মালভূমি কিন্তু কয়েকশো থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত উঁচু হতে পারে। মালভূমির গঠন প্রক্রিয়াটাতে দেখো, মালভূমি সাধারণত ক্ষয়কার্যের ফলেও গঠিত হতে পারে, অর্থাৎ কোনো উঁচু সমতল ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে এই ক্ষয়িত পদার্থগুলো নিম্ন সমতল ভূমি এলাকায় জমাটবদ্ধ হয়ে মালভূমির সৃষ্টি হতে পারে। লাভা সঞ্চয়ের ফলে সৃষ্টি হতে পারে। ভূগর্ভস্থ ম্যাগমা বা লাভাগুলো এটা ভূপৃষ্ঠের উপরে উঠে তাপ বিকিরণ করে তোমার কঠিন হয়ে তোমার মালভূমিটা গঠিত হতে পারে। তবে পাত সঞ্চালনের ফলেও বা ভূমিকম্পের ফলেও মালভূমিটা গঠিত হতে পারে। তাহলে আমরা পেয়েছি মালভূমি কাকে বলে এবং মালভূমির তোমার বৈশিষ্ট্য আর হচ্ছে মালভূমির গঠন প্রক্রিয়া। এবার দেখব হচ্ছে মালভূমির শ্রেণীবিন্যাস, মালভূমির গঠন, তারপরে হচ্ছে বৈশিষ্ট্য, এর বিস্তৃতি, এর আকার আকৃতি। মালভূমির গঠন, বৈশিষ্ট্য, বিস্তৃতি, আকার আকৃতি সব কিছুর উপরে ভিত্তি করে মালভূমিকে কতিপয় শ্রেণীতে বিভক্ত করা হয়। মালভূমির আকার আকৃতি, গঠন, বৈশিষ্ট্য সব কিছুর উপরে ভিত্তি করে মালভূমিকে কতিপয় শ্রেণীতে বিভক্ত করা হয়। এক হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি, সমভূমি উন্নীত মালভূমি। দুই হচ্ছে লাভা গঠিত মালভূমি, লাভা গঠিত মালভূমি। লাভা গঠিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, ক্ষয়জাত মালভূমি আর তির্যক মালভূমি। আরেকটা হচ্ছে তির্যক।
তির্যক মালভূমি। তাহলে কি হচ্ছে, মালভূমির গঠন, বৈশিষ্ট্য, আকৃতি সব কিছুর উপরে ভিত্তি করে কতিপয় শ্রেণীতে বিভক্ত করা যায়। এটা হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি, লাভাগঠিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, ক্ষয়জাত মালভূমি এবং তির্যক মালভূমি। ক্ষয়জাত মালভূমি এবং তির্যক মালভূমি। এখন দেখো যে সমভূমি উন্নীত মালভূমি ভূ আলোড়ন বা পাত সঞ্চালনের ফলে যখন ভঙ্গিল পর্বত গঠিত হয়েছিল, এই ভঙ্গিল পর্বত গঠনের সময় মধ্যবর্তী সমতল ভূমিতে চাপ পড়ে উন্নীত হয়ে মানে উপরে উঠে যে মালভূমির সৃষ্টি করে তাকে বলা হয় সমভূমি উন্নীত মালভূমি। ঠিক সমভূমি উন্নীত মালভূমিটা এভাবে, সমভূমি উন্নীত মালভূমি ভূপৃষ্ঠের যখন পাত সঞ্চালন বা তোমার পাত সঞ্চালন অথবা ভূ আলোড়নের ফলে এই সমভূমিটা দেখা যাচ্ছে যে উপরে উঠে যখন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছিল, ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় মধ্যবর্তী অংশটা চাপে উপরে উঠে যে মালভূমিটা গঠন করে থাকে একে বলা হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি। সমভূমি উন্নীত মালভূমি হচ্ছে আলাতনিয়া মালভূমি, বলিভিয়া মালভূমি, এগুলো হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি। তোমার ইরান মালভূমি, এগুলো হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি। লাভা গঠিত মালভূমি, লাভা গঠিত মালভূমি ভূ অভ্যন্তরে বা ভূমির নিচের অংশে প্রচুর পরিমাণে গলিত পদার্থ, ম্যাগমা বা লাভা, গ্যাস, ছাই, ভস্ম সঞ্চিত অবস্থায় আছে। এর মধ্যে যখন তাপ এবং চাপের ব্যতিক্রম ঘটে তখন এই লাভাটা উপরে উঠে আসে, উপরে উঠে এসে তাপ বিকিরণ করে বিস্তীর্ণ এলাকাব্যাপী হচ্ছে সমভূমির সৃষ্টি করে থাকে, তাকে বলা হচ্ছে লাভা গঠিত মালভূমি। যেমন ভারতের দাক্ষিণাত্যের মালভূমি, এই লাভা গঠিত মালভূমিটা তোমার হচ্ছে উর্বর, প্রচণ্ড উর্বর। এখানে হচ্ছে ভারতের দাক্ষিণাত্যের মালভূমিতে তোমার প্রচুর পরিমাণে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে বা অন্যান্য কার্পাস বয়ন হচ্ছে, কার্পাস হচ্ছে তুলা, কার্পাস হচ্ছে তুলা, প্রচুর তুলার চাষ করা হয়, ওখানে প্রচুর পরিমাণে তুলা উৎপাদন করা হয়। এই তুলা থেকে সুতা প্রস্তুত করা হয়, সুতা থেকে কাপড় প্রস্তুত করা হয়। তখন কি হয়, এই তোমার আর ওখানে সুতা থেকে কাপড়ের কলগুলো স্থাপিত বলে ভারতে হচ্ছে কাপড়ের দামগুলো কম হয়ে থাকে। তো ভারতের দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে লাভা গঠিত মালভূমি। তার দক্ষিণ আমেরিকার কলম্বিয়া মালভূমি, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো মালভূমি, এগুলো হচ্ছে লাভা গঠিত মালভূমি। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো এবং দক্ষিণ আমেরিকার কলম্বিয়া আর তোমার হচ্ছে ভারতের দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে লাভা গঠিত মালভূমি। শিক্ষার্থীরা উদাহরণগুলো আমিও বলছি এবং তোমরাও আয়ত্তে রাখবা, কারণ নৈবেত্তিক প্রশ্নে অনেক সময় দেওয়া থাকতে পারে যে ভারতের দাক্ষিণাত্যের যে মালভূমি এটা কোন জাতীয় মালভূমি বা এটা কোথায় থেকে উৎপত্তি লাভ করেছে, বা দিল যে বলিভিয়া মালভূমিটা, বলিভিয়া মালভূমি যে সমভূমি উন্নীত মালভূমি, এই জিনিসটা তোমার আয়ত্তে আনতে হবে। এই জন্য এই কোশ্চিনের উদাহরণগুলো বলা। ব্যবচ্ছিন্ন, দেখো যেটা হচ্ছে পার্থক্যটা, ব্যবচ্ছিন্ন মালভূমিটাতে পার্থক্যটা বোঝায়। দেখা যাচ্ছে যে সমতল ভূমির উপরে যে সমতল ভূমি আছে, এই সমতল ভূমির উপর দিয়ে যখন নদী প্রবাহিত হয়, কারণ আমরা জানি যে ভূমিটা কঠিন এবং নরম উভয় প্রকার শিলাতে গঠিত হয়। এই শিলার মানে ভূমির উপর দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন কি করে, কোমল শিলাটাকে ক্ষয় করে অপেক্ষাকৃত কঠিন শিলাটা থেকে যায় এবং কোমল শিলাটাকে গর্ত আকারে করে ফেলে। তখন গর্ত আকারে করে ফেলে
তখন হচ্ছে হ্রদ আকৃতির, ওখানে পানি জমে পৃথক পৃথক দেখা যাচ্ছে যে ভূমির সৃষ্টি করে থাকে। এই জাতীয় মালভূমিটাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়ে থাকে। তাহলে ব্যবচ্ছিন্ন মালভূমিটা দেখো যে বৃষ্টিপাত বা নদী প্রবাহিত স্রোত, বায়ু প্রবাহ, সূর্য বা হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা যখন ক্ষয়ক্রিয়ার ফলে কোমল শিলাস্তরগুলো ক্ষয় হয়, কিন্তু কঠিন শিলাস্তরগুলো অপেক্ষাকৃত ক্ষয়প্রাপ্ত হয় না। তো এগুলোর উপরিভাগ অসমতল হয়ে যায় বা অসম হয়ে যায়। এরূপ ক্ষয়কার্যের ফলে বিস্তীর্ণ কোনো মালভূমি যখন ছোট ছোট নদী উপত্যকা দ্বারা পৃথক হয়ে থাকে তাকে বলা হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি। যুক্তরাষ্ট্রের স্কটল্যান্ড এবং ওয়েলস উঁচুভূমি হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি। যুক্তরাষ্ট্রের স্কটল্যান্ড এবং ওয়েলস এগুলো হচ্ছে তোমার ব্যবচ্ছিন্ন মালভূমি। তাহলে ব্যবচ্ছিন্ন মালভূমিটা তোমার নদী উপত্যকা দ্বারা পৃথক থাকে। ব্যবচ্ছিন্ন মালভূমি। ক্ষয়জাত মালভূমি, ভূপৃষ্ঠটা বা ভূমিটা কখন ক্ষয়প্রাপ্ত হয়? প্রাকৃতিক শক্তিগুলোর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়। প্রাকৃতিক শক্তিগুলোর দ্বারা তোমার এই ভূমিটা ক্ষয়প্রাপ্ত হয়। তোমার নদীর স্রোত, তারপরে হচ্ছে বৃষ্টিপাত, হিমবাহ, সূর্যতাপ, তারপরে তোমার লোয়েস, এইগুলো দ্বারা হচ্ছে ভূমিটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ক্ষয়প্রাপ্ত হবার ফলে বা এই প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে এই ক্ষয়জাত পদার্থটা আবার নিম্ন সমতল ভূমি এলাকায় জমাটবদ্ধ হচ্ছে। নিম্ন সমতল ভূমি এলাকায় জমাটবদ্ধ হয়ে বিস্তীর্ণ এলাকাব্যাপী এক ধরনের ভূমিরূপের সৃষ্টি করে থাকে, যেটাকে বলা হচ্ছে তোমার ক্ষয়জাত মালভূমি। ক্ষয়জাত মালভূমি এটা কোথায় আছে দেখো, সাইবেরিয়ার পূর্ব মালভূমি তোমার ক্ষয়জাত মালভূমি, সৌদি আরবের মালভূমি ক্ষয়জাত মালভূমি, দক্ষিণ ভারতের মালভূমি ক্ষয়জাত মালভূমি। দক্ষিণ ভারতের মালভূমি ক্ষয়জাত মালভূমি, সৌদি আরবের মালভূমি ক্ষয়জাত মালভূমি এবং পূর্ব আফ্রিকার মালভূমি হচ্ছে ক্ষয়জাত মালভূমি। শিক্ষার্থীরা, মালভূমি এলাকায় যে মানব জীবনের জন্য কেমন প্রভাব ফেলে এরকম ধরনের প্রশ্ন এসে থাকে। মালভূমি এলাকাটা, এই যে মালভূমিটা গঠিত হচ্ছে, এখানে কিন্তু তোমার মানুষের বসবাসের উপযোগী খুব গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে উপযোগিতা থাকে বা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। তির্যক মালভূমি বা হেলান, তির্যক বা হেলান, তির্যক মালভূমি বা হেলান মালভূমি। দেখো, তির্যক মানে কাত হয়ে যাওয়া। বিশাল কোনো ভূখণ্ড দেখা যাচ্ছে যে আকস্মিকভাবে বা প্রাকৃতিক কোনো শক্তির প্রভাবে কাত হয়ে যাচ্ছে বা হেলে যাচ্ছে, কাত হয়ে যাচ্ছে বা হেলে যাচ্ছে, যেটা হচ্ছে হেলান মালভূমি। তাহলে তোমার বিশাল কোনো দেখা যাচ্ছে যে এখানে ভূ আলোড়ন বা ভূগর্ভের উচ্চ চাপের ফলে অনেক সময় বিস্তীর্ণ সমতল ভূখণ্ডের এক পাশে উঁচু বা কাত হয়ে অবস্থান করে। ভূ আলোড়নটা কি? ভূপৃষ্ঠে আকস্মিকভাবে বা তোমার হচ্ছে দীর্ঘায়ুভাবে যখন কোনো কম্পনের সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে ভূ আলোড়ন। ভূপৃষ্ঠে আকস্মিকভাবে যখন কোনো কম্পনের সৃষ্টি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে এই ভূ আলোড়ন আবার দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে আকস্মিক, একটা হচ্ছে ধীর। আকস্মিকভাবে ভূ আলোড়নটা যেটা হচ্ছে ভূমিকম্প বলো,
তারপরে হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বলো, তোমার হচ্ছে সুনামি বলো, এগুলো হচ্ছে আকস্মিকভাবে হয়ে থাকে। আর ধীরে ধীরে যেটা হয়ে থাকে, যেটা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা, তোমার বায়ুপ্রবাহের দ্বারা, তারপরে হচ্ছে সমুদ্র স্রোতের দ্বারা, বন্যার দ্বারা, বর্ষার দ্বারা, বৃষ্টিপাতের দ্বারা ধীরে 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 ভূমিটা ক্ষয় হচ্ছে। এটা হচ্ছে ধীরভাবে আলোড়ন, তখন ভূমিতে কম্পনের সৃষ্টি হয় বা আলোড়নের সৃষ্টি হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে উঁচু ভূখণ্ড হচ্ছে নিচু হয়ে যায়, আর উঁচু প্রাচীন কোনো ভূখণ্ড নিম্ন সমতল ভূমিতে পরিণত হয়ে যায়। এভাবে মালভূমির সৃষ্টি হয়। তাহলে তির্যক বা হেলান মালভূমি ভূ আলোড়ন বা ভূগর্ভের উঁচু চাপের ফলে অনেক সময় বিস্তীর্ণ সমতল ভূমি ভূখণ্ডের একদিকে উঁচু এবং অন্যদিকে কাত বা হেলান বা তির্যকভাবে অবস্থান করে। এর ফলে যে জাতীয় মালভূমির সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে তির্যক মালভূমি। স্পেন এবং পর্তুগাল এই জাতীয় মালভূমি দেখা যায়। পূর্ব আফ্রিকার সোমালিয়া মালভূমি, ভারতের মেঘালয় মালভূমি, ব্রাজিল মালভূমি, এগুলো হচ্ছে হেলান বা তির্যক মালভূমি। এছাড়াও অবস্থানজনিত কারণে মালভূমিটা দেখা যাচ্ছে যে তিনটা ভাগে বিভক্ত হয়ে থাকে। অবস্থানজনিত কারণে হচ্ছে অবস্থানজনিত কারণে মালভূমি তিনটা ভাগে বিভক্ত হয়ে থাকে। একটা হচ্ছে তোমার পর্বত মধ্যবর্তী, তারপরে পাদদেশীয় এবং মহাদেশীয়। পর্বত মধ্যবর্তী, পাদদেশীয়, পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি এবং মহাদেশীয় মালভূমি। দুটো পর্বতের মধ্যবর্তী স্থানে এই পর্বত মধ্যবর্তী মালভূমিটা গঠিত হয়ে থাকে। আর পর্বতের পাদদেশে প্রাকৃতিক শক্তির দ্বারা পর্বত থেকে হচ্ছে নুড়ি, বালি বা পাথরখণ্ডগুলো পর্বতের নিম্ন সমতল ভূমি এলাকায় এসে জমাটবদ্ধ হয়ে যে মালভূমিটা গঠন করে একে বলা হচ্ছে পাদদেশীয় মালভূমি। আর মহাদেশীয় মালভূমি, মহাদেশগুলোতে যখন প্রাকৃতিক শক্তির দ্বারা ভূত্বকটা ক্ষয়প্রাপ্ত হয়ে মহাদেশের পাশে বা মহাদেশের অভ্যন্তরে বিস্তীর্ণ অঞ্চলে জমাটবদ্ধ হয়ে যে মালভূমির সৃষ্টি করে থাকে তাকে বলা হচ্ছে মহাদেশীয় মালভূমি। আর শিক্ষার্থীরা তোমার মালভূমির বৈশিষ্ট্যটা পড়েছি, মালভূমি কাকে বলে পড়েছি, আর মালভূমির শ্রেণীবিভাগটাও পড়েছি। মালভূমি হচ্ছে, আবার বলি, উঁচু মানে সমুদ্র সমতল থেকে উঁচু বিস্তীর্ণ স্থলভূমিকে বলা হচ্ছে মালভূমি। মালভূমি পাত সঞ্চালনের ফলে গঠিত হয়ে থাকে, তারপরে মালভূমি ক্ষয়ক্রিয়ার ফলে গঠিত হয়ে থাকে, লাভা গঠিত হচ্ছে ম্যাগমাটা জমাটবদ্ধ হয়ে মালভূমির সৃষ্টি হয়ে থাকে। মালভূমি চেনা যায় হচ্ছে মালভূমি উপরিভাগ সুবিস্তীর্ণ, তারপরে উপরিভাগ খাড়াভাবে নিচে নেমে গেছে, তারপরে মালভূমি কয়েকশো মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। মালভূমি হচ্ছে 5 প্রকার: সমভূমি উন্নীত মালভূমি, লাভাগঠিত মালভূমি, ক্ষয়জাত মালভূমি, তারপরে ব্যবচ্ছিন্ন মালভূমি, তির্যক মালভূমি। শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা নিজেরাও আবার দেখবে বা আয়ত্তে আনার চেষ্টা করবে। পড়াশোনা নিজের ইচ্ছে নিজের মতো করে করবে, তোমার জীবন গড়ার দায়িত্বটাও তোমার। এছাড়া তোমার জীবন কিভাবে গড়বে সেই দায়িত্বটাও তোমার উপরে চলে এসছে। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় থাকবে, নিয়মিত লেখাপড়া করবে, সুস্থ, সুন্দর এবং ভালো থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।